নমস্কার, সিটিভেন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দন। মূলত আজকের যে বিষয়টি আমরা বেছে নিয়েছি আলোচনা করার জন্য, পেইন কিলার নেফ্রোপ্যাথি। হয়তো বুঝতে পারছে না, পেইন কিলার যারা আমরা আজকালকার দিনে একটু সামান্য ব্যথা এদিক ওদিক হলেই পেইন কিলার নিয়ে নেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে প্রচুর বেড়ে গেছে। এবং পেইন কিলার যে খারাপ, মোটামুটি ধারণা তো আমাদের রয়েছে, তবে সরাসরি কতটা ক্ষতি করতে পারে এবং কোন পর্যায়ে সেই ক্ষতি যেতে পারে সেটার ধারণা কিন্তু আমাদের সত্যি নেই। তাহলে আমরা এই ভুলটা বারংবার করতাম না। তবে আজকে সেই বিষয়ে আলোচনা করব যে কতটা ক্ষতি করতে পারে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক, মেডিকেল অফিসার অফ আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডক্টরকে অনেক অনেক স্বাগত। এবং প্রথমেই যে প্রশ্ন রাখবো, এই পেইন কিলার নেফ্রোপ্যাথি বিষয়টি কি? পেন কিলার মানে ব্যথার ওষুধ, আর নেফ্রোপ্যাথি হচ্ছে কিডনির একটা রোগ। হুম। তো সেক্ষেত্রে এই পেন কিলারের জন্য যে কিডনির রোগ হয় সেটাকে পেন কিলার নেফ্রোপ্যাথি বলে। ওকে। এইবার হচ্ছে এই পেন কিলারগুলো কি এবং কোথা থেকে এটা আসে। দেখুন, পেন কিলার অনেক টাইপের হয়। হুম। বিশেষ করে হচ্ছে ওপিওয়েড একটা টাইপের আছে, একটা নন ওপিওয়েড টাইপের আছে, এবং তার ভিতরে সব থেকে বেশি, সবগুলো তো বলা সম্ভব হুম। নয়, কিন্তু যেটা বেশি ক্ষতি করে সেটা হচ্ছে এনসেড। এই এনসেডটার ভেতর আছে আইবুপ্রফেন আছে, ডাইক্লোফেনাক আছে, ন্যাপ্রক্সিন, ইন্ডোমিথাসিন। এই ওষুধগুলো সব থেকে বেশি মানুষ ইউজ করে দেখবেন ডাইক্লোফেনাক। বা ওকে। ডাইক্লোফেনাক হচ্ছে কারো দেখা যায় হাড় ভেঙে গেছে, কোথাও একটা ব্যথা লেগেছে, বা স্পন্ডাইলোসিস, আর্থারাইটিস, এই সমস্ত রোগের ক্ষেত্রে মানুষ খুব ইজিলি দেখা যাচ্ছে যে এই পেন কিলারগুলো খায়। হুম। কারণ আমাদের দেশে সব থেকে বেশি হয় ওভার দ্য কাউন্টার মেডিকেশন, বা অল ওভার ওয়ার্ল্ডে যদি দেখা যায় যে হু এর রিপোর্ট দেখে, হুম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো সেক্ষেত্রে যে এই ওভার দ্য কাউন্টার মেডিকেশনের ভিতর 50-70% কিন্তু থাকেই এনসেড, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এবং আচ্ছা। এই ড্রাগগুলোরই সাইড এফেক্টে পরবর্তীকালে কিন্তু কিডনি খারাপ হয়। হুম। কিডনি খারাপ বলতে কিডনির হচ্ছে ফিল্ট্রেশন ক্যাপাসিটি কমে যায়। হুম। ফিল্ট্রেশন ক্যাপাসিটি কমে যাওয়া মানেই কিডনি, মানে আমাদের শরীরে, মানে যে কোনো মানুষের শরীরে যার হবে এটা, হুম। সেখানে ওয়েস্ট প্রোডাক্টগুলো জমতে একদম এই শুরু করবে। বিষয়ে আসতাম যে কিডনির উপর কি কি এফেক্ট করতে পারে। হ্যাঁ, কিডনির উপরে দেখুন যে এই যে নেফ্রোপ্যাথিটা হচ্ছে, নেফ্রোপ্যাথি হলে তার ফিল্ট্রেশন ক্যাপাসিটি কমে যায়। এবার যদি অ্যাকিউট, মানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে হুম। অ্যাকিউট কিডনি ইনজুরি, আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ইনজুরি। অ্যাকিউট আচ্ছা। কিডনি ইনজুরিতে হচ্ছে অ্যাকিউট, সেটা হুম। হচ্ছে দেখা যায় একটা সিম্পলি হচ্ছে শাটডাউন সাডেন হলো, এবং হুম। সেক্ষেত্রে আপনি এই পেন কিলার বন্ধ করে দিলেন, বা ইনিশিয়ালি কখনো কোনো পেশেন্টে ডায়ালিসিস লাগলো, বা অন্যান্য যদি আর কোনো ফ্যাক্টরস থাকে সেগুলোকে যদি অ্যাভয়েড করা যায়, তাহলে হয়তো দেখা যায় সে ঠিক হয়ে গেল। সেটা হচ্ছে হুম। রিভার্সেবল। এবার এ কি হয় যে সবসময় রিভার্সেবল তাও নয়, সেটা কিন্তু আবার সিকেডিতে যেতে পারে। আর হুম। সিকেডি মানে হচ্ছে এই ডিজিজটা কিন্তু ইরিভার্সেবল, মানে কখনো এটা ঠিক হবে না। এটা আচ্ছা। একবার যদি ধরে যায়, সেটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে প্রোগ্রেসিভ, মানে স্টেজ 1 থেকে আস্তে আস্তে এগোতে এগোতে আপনার স্টেজ 5-এ চলে হুম। যাবে, এবং সেই সময় দেখা যাচ্ছে যে আপনার ডায়ালিসিস লাগতে পারে, কিডনি আচ্ছা। ট্রান্সপ্লান্ট লাগতে পারে। আমাদের দেশে হচ্ছে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথির আচ্ছা। পরে কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ নেফ্রোপ্যাথিটা হচ্ছে কিন্তু তাহলে একটু এই জানবো যে পেইন কিলার পেন কিলার কত নেফ্রোপ্যাথি। রকমের হয় সেটা একটু জানবো। পেন কিলার নেফ্রোপ্যাথি টাইপ হয় না, যে হুম। পেন কিলার এই অ্যাকচুয়ালি এই নেফ্রোপ্যাথি যেটা বলে হুম। ক্রনিক কিডনি, সেটা কি কি কারণে হয়, তার ভিতর একটা কারণ হচ্ছে ওকে। পেন কিলার, হ্যাঁ। যেটাকে আমরা বলছি পেন হ্যাঁ, কিলার সেটার কত ধরন নেফ্রোপ্যাথি। রয়েছে? পেন কিলার নেফ্রোপ্যাথি বিভিন্ন কারণে হয়, এগুলো বিভিন্ন পেন কিলারের কারণে হ্যাঁ, হয়। এক্স্যাক্টলি তার সেটাই। ভিতরে হচ্ছে এনসেডের কথা বললাম। এনসেড মানে হচ্ছে আইবুপ্রফেন, তারপরে হচ্ছে আপনার ডাইক্লোফেনাক আছে, হুম। ন্যাপ্রক্সিন আছে। হুম। এইগুলো হচ্ছে এই সমস্ত ওষুধের দ্বারা এটা হয়। আচ্ছা। এইবার মানুষ হয়তো ভাবতে পারে যে আমরা কি তাহলে পেন কিলার খাবো না? হুম। দেখুন, আরো পেন কিলার আছে। পেন কিলার বলতে যেমন প্যারাসিটামল। হুম। হুম। প্যারাসিটামলের সমস্যা কোথায়? এটাও প্যারাসিটামল খুব প্রবণতা সবাই রয়েছে ভাবে সাধারণ যে মানুষের খাওয়ার। এটা তো জ্বরের ওষুধ, আমরা কেন হ্যাঁ। এটা খাবো? কিন্তু না, জ্বরের সাথে সাথে এটা ব্যথা কমায়। হুম। এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হুম। নয়, কিন্তু এটা জ্বরের সাথে সাথে ব্যথাও এটার কমায়। কি একই প্রভাব এবং পড়ে? না, এইটা দেখুন অনেকটা, দেখুন 100% সাইড এফেক্ট মুক্ত কোনো ড্রাগই নয়। হুম। মোটামুটি এই যে পেন কিলার গুলো আছে, সেগুলোর শুধুমাত্র যে কিডনিতে এফেক্ট হয় তা হয় না। বাকিগুলোর তুলনায়? তুলনায় দেখা যাচ্ছে কম্পারেটিভলি আমরা সবসময় চেষ্টা করি যে কম যার সাইড এফেক্ট, আচ্ছা। বিশেষ করে এল্ডারলি পেশেন্ট, হুম। 50 বছর পার হয়ে গেছে, 60 হুম। বছর পার হয়ে গেছে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে প্যারাসিটামল। এছাড়া যদি আপনি ওপিওয়েড বলেন, সেক্ষেত্রে হচ্ছে যেগুলো উইক, মানে একটু হুম। কম, যেমন হচ্ছে বা আপনার আছে ট্রামাডল, এই ট্রামাডল আমরা ইউজ করি। আর আরও আছে, এছাড়া যদি যাদের ক্যান্সার হয়েছে হুম। তাদের ক্ষেত্রে দেখবেন মরফিন নাম শোনা যায়। এগুলো সবই ওয়ান কাইন্ড অফ হচ্ছে পেন মোটামুটি কিলার। কোন এজের ক্ষেত্রে বেশি দেখা এবার যায় রোগ? এইগুলো হচ্ছে ডিপেন্ড করে, এগুলো আচ্ছা। কোন এজে আপনি দেবেন। সেই ইয়াং এজের ক্ষেত্রেও যদি ইয়াং এজে যদি আপনি মানে আপনার কাছে এনসি যেরকম পেশেন্টসরা আসে, তো হুম, কোন এজের বেশি আসে? দেখুন পেশেন্ট সব রকম এজের আছে, কিন্তু আচ্ছা। পেন কিলার নেফ্রোপ্যাথি আমি দেখেছি ইয়াং পেশেন্টের ভেতর কিন্তু প্রচুর পরিমাণে আচ্ছা। এখন রিসেন্টলি বাড়ছে। মানে যেমন বয়স্কদের থেকেও বয়স্ক, ইয়াংদের বেশি? হ্যাঁ, মানে এমনি যে সিকেডি যেটা হয় বা নেফ্রোপ্যাথি যেগুলো হয়, হুম। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, হুম। সেগুলো হচ্ছে
বেশি হয়, কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেশি, এবং সেটা একটা দেখা যাচ্ছে পার্টিকুলার এজের পরে গিয়ে, হয়তো কারো দেখা যাচ্ছে যে 30 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়েছে, 20 বছর বাদে গিয়ে কিডনি খারাপ হলো। কিন্তু হুম। পেন কিলার নেফ্রোপ্যাথি দেখা যাচ্ছে যে একটা মানুষ, সে একটু ওবেস পেশেন্ট, সে দেখা যাচ্ছে 20 বছর বয়স থেকেই তার এমন একটা চেহারা হয়েছে, হুম। সে বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথার জন্য ওষুধ খাচ্ছে, তার 10 বছর পেন কিলার নিয়মিত খেয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা এই কোনো ক্ষেত্রে লক্ষণ হচ্ছে রয়েছে এগুলো? লক্ষণ। হ্যাঁ, তার ভিতরে এটা বলেন যে 3 to 5 ইয়ার যদি আপনি পেন কিলার নিয়মিত খেয়ে যান, তাহলে আপনার কিন্তু কিডনির উপর এফেক্ট পড়বেই। মানে কিডনি এবং খারাপ হবে এটা অবধারিত? এটা মোটা অবধারিত না হলেও মোটামুটি আপনি ধরতে মানে পারেন যে হ্যাঁ, রিস্ক জোনে চান্সেস চলে রয়েছে, গেলেন। একটা হাই আর চান্সেস রয়েছে। 5 বছরের বেশি যদি আপনি কন্টিনিউয়াসলি খেয়ে যান, এইটা আপনার একদম তাহলে ক্রনিক কথাই নেই কোনো। ইন্টারস্টেশিয়াল নেফ্রোপ্যাথি হওয়ার চান্স কিন্তু একদম বেড়ে যাবে। ওকে। এইবার সিমটম দেখুন, এই হ্যাঁ, সিমটমের হ্যাঁ। সমস্যা হচ্ছে যে কোনো কিডনি ডিজিজ, মানে এই সিকেডি বা ক্ষেত্রে হুম। দেখা যায় যে ইনিশিয়াল যে স্টেজগুলো থাকে তাহলে অ্যাসিমটোম্যাটিক, মানে কোনো আচ্ছা। সিমটম অ্যারাইজ করে না। এবং যখন সিমটম অ্যারাইজ করে তখন হচ্ছে পা হচ্ছে ফুলে যাচ্ছে, আচ্ছা। তারপর হচ্ছে বমি লাগতে পারে, ঘুম ঠিকঠাক হচ্ছে না, খেতে পারছে না, কখনো কখনো আরো বেশি যদি খারাপ অবস্থায়, কারণ অনেক মানুষই দেখা যায় ইনিশিয়াল সিমটমগুলো অ্যাভয়েড করে। হুম। কারো দেখা যাচ্ছে যে প্রথম দিকে ঘুম ঠিকঠাক হচ্ছে না, সে আচ্ছা। হয়তো ভাবছে হয়তো আমার টেনশন আছে, হ্যাঁ, অ্যাংজাইটি হ্যাঁ, আছে, হ্যাঁ। সেই জন্য। কিন্তু স্বাভাবিক। তার কিডনিতেও কোনো সমস্যা হলে যে ঘুমের সমস্যা হতে আচ্ছা, পারে, মোটামুটি এগুলো সেটা কতদিন ধরে চললে মনে হবে যে না এইটা এই দেখুন, সময় এর ডক্টরের তো কাছে এরকম যাওয়া উচিত? ডিউরেশন। আপনি যদি যে কোনো জিনিস, জ্বর আসলে আপনার যদি 2 দিন জ্বর আসে বা 1 দিন জ্বর আসে, তবুও তো আপনার ওষুধ খেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ডক্টরের কাছে বা একজন কনসালটেন্টের কাছে একটু পরামর্শ মানে তাহলে নিতেই একদিন হবে। ঘুম না হলেই সেই না, মুহূর্তে আমাদের। একদিন ঘুম না হলে সেটা নয়, অন্তত হুম। কিছুদিন, মাসখানেক দেখছেন যে আপনি ঘুম আচ্ছা, হচ্ছে না, এক্স্যাক্টলি তো সেটাই জানতে সেক্ষেত্রে আপনি চাইছিলাম। একজন কনসালটেন্টের কাছে যান যে নিয়মিত ওষুধ খাচ্ছি আপনি, বা মানে হুম। বিভিন্ন রকম দেখুন ঘুমের জন্যও প্রিভেনশন প্রসিডিওর হুম, আছে, হুম। সেটা এখানে ডিসকাশনের বিষয় নয় বলে বলছি না। তো তারপরেও দেখা যাচ্ছে যে সারছে না, তখন অবশ্যই দেখতে হবে। এবং হুম। রুটিন ব্লাড টেস্ট তো এখন আমাদের ভেতরে, ধরুন একটা এজের পরে 40 ইয়ার্স ক্রস করে গেল, তো আমরা সবসময় বলি যে একটা রুটিন নেসেসারি। ব্লাড টেস্ট করুন, ইউরিন হুম। টেস্ট করুন। তো সেক্ষেত্রে যদি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, অবশ্যই সেই অনুসারে চিকিৎসা আচ্ছা, করবেন। তাহলে কি ইনভেস্টিগেশনস রয়েছে? ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দেখুন সবসময় ইউরিয়া ক্রিয়েটিন তো কিডনির ক্ষেত্রে করা হয়, যেটা রেনাল ফাংশন টেস্ট। তার মানে ক্রিয়েটিন নর্মাল থাকলে কিছু নয়, একদমই নয়। হুম। আপনি ইউরিন ফর এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও করুন। এই এসিআর ভ্যালু হচ্ছে যদি দেখা যায় যে বেশি আছে, তো সেক্ষেত্রে আপনি তখন দেখবেন যে সিএস রিপোর্ট, মানে হুম। হচ্ছে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্ট, কারণ ইউটিআইতেও এই প্রোটিন বেরোতে পারে। মেন কথা হচ্ছে কিডনি যখন খারাপ হতে শুরু করে তখন অ্যালবুমিন ও প্রোটিন হুম, বেরোয়। হুম। তো এইটা একটা বড় ইস্যু, যে আচ্ছা। শুধুমাত্র যে এটাতেই পেন কিলার নেফ্রোপ্যাথিতেই বেরোবে তা নয়, বাকি যতগুলো নেফ্রোপ্যাথি আছে সেগুলোতেও বেরোয়। তো যার ডায়াবেটিস, হাইপারটেনশন কজ নয়, তো তার ক্ষেত্রে হচ্ছে এই যে পেন কিলার বললাম, সেই পেন কিলারটা একটা কজ কিন্তু হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা একটু স্কিপ করে গেলাম যে লক্ষণ তো আমরা আলোচনা করলাম, তাহলে কি শুরুতে ধরা পড়া সম্ভব কোনোভাবে? হ্যাঁ, শুরুতে ধরা পড়বে না এরকম তো নয়, সব পেশেন্টের ক্ষেত্রে সমান নয়। আমি যদি ভাবি যে আমি সব পেশেন্ট ক্ষেত্রে একই রকম, যে কোনো মানে শুধু এই পেন কিলার নেফ্রোপ্যাথি নয়, অন্যান্য সব রোগের ক্ষেত্রেই তাই। কোনোটা দেখা যাচ্ছে যে এক্সট্রিম পর্যায়ে গিয়ে ধরা পড়ে, কোনোটা হুম। হচ্ছে দেখা যাচ্ছে প্রথমেই ধরা পড়ে। প্রথমেই ধরা পড়লে সেটাকে ওই যে বললাম, যদি প্রথমেই ধরা পড়ে হাত পা ফুললো, তো হুম। সাথে সাথে আপনি কনসালটেন্টকে দেখালেন, মানে তখন এটা সেক্ষেত্রে অপশনস একেআই হয়েছে, থাকবে তখন। হসপিটালে অ্যাডমিট হলেন এবং ঠিক হয়ে গেল। কিন্তু আচ্ছা, সিকেডির ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে, প্রথমে বেশিরভাগ ধরা ক্ষেত্রে পড়ে। ইনিশিয়ালি ধরা পড়তে চায় না। যদি না তার ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, সে হয়তো সেটা নিয়ে ভাবলো না। আচ্ছা, সেটা কি কারণ পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব একটা হ্যাঁ, মানুষের? যদি দেখা যাচ্ছে যে একেআই হয়, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রিভার্সিবল হয়, যদি সঠিক সময়ে হসপিটালাইজড হলো, ট্রিটমেন্ট করলো, সেক্ষেত্রে হবে। আর যদি দেখা যাচ্ছে যে না, সে সিকেডি স্টেজ 5-এ চলে গেছে, তার হুম, তখন ডায়ালিসিস লাগবে, এবং ডায়ালিসিস করার পরে কিডনি ট্রান্সপ্লান্ট। এখন দেখুন রেনাল ট্রান্সপ্লান্ট করেও হুম, মানুষ হুম, কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে। হুম, তাই এটা ভয় পাওয়ার কিছু নেই। যদি কখনো হয় কারোর, মানে যাদের ক্ষেত্রে যারা অলরেডি পেন কিলার নেফ্রোপ্যাথিতে, সবাই তো দেখুন মানে একদম। যারা সুস্থ মানুষ তাদের জন্য তো ব্যাপারটা নয়। যারা পেন কিলার নেফ্রোপ্যাথি অলরেডি হয়ে গেছে, তারা হয়তো ভয় পাচ্ছে যে আমাদের লাইফটাই শেষ একদম। না, এই বিষয়ে আপনার এরকম। সাজেশনস চাইবো, কি সাজেশনস থাকবে এই এই বিষয়ে? ব্যাপারে সাজেশন হচ্ছে যে এই যে যত্র এআই, চ্যাট জিপিটি বা গুগল, এগুলো সার্চ করে আপনি পেন কিলার খাবেন না। দেখুন, হুম, হুম, অনেক রকম পেন কিলার আছে। আপনার যে ব্যথা হচ্ছে, সেই ব্যথার জন্য কোন পেন কিলার দরকার, সেটা একজন কনসালট্যান্ট বা একজন ডক্টরই একদম। বলতে পারবে। আপনি তার পরামর্শ মতো পেন কিলার খান, কতদিন খেতে হবে হুম, হুম, সেটা আপনার করা উচিত। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখুন ফিজিওথেরাপি করলে ঠিক হতে পারে, তো আপনি ফিজিওথেরাপি করুন। অনেকে দেখা যায় হুম। ফিজিওথেরাপির ভয়ে পেন কিলার খায়, এটাও আমি দেখেছি। তো আচ্ছা। এইগুলোকে ফিজিওথেরাপি করলে আপনার সাইড এফেক্ট হবে না, বরং আপনাকে হুম, পেন কিলার খেতে হলো না। হুম, বা হুম, কখনো হুম। কখনো অনেকে সার্জারি করার ভয়ে তারা দিনের পর দিন পেন কিলার খেয়ে পেইনকিলার। আছে, কিন্তু সেটাও সার্জারি করাইলে ক্ষতিকারক। ওটা কিন্তু ঠিক হয়ে যেত। এই হুম, জন্য সবসময় চেষ্টা করুন যে পেন কিলার যত কম খাওয়া যায়, আর বিশেষ করে এল্ডারলি
সিরিয়াস তাদের ক্ষেত্রে যেগুলো সেফেস্ট পেন কিলার আছে, সাইড এফেক্ট যার কম, হুম। সেগুলোই খাওয়া উচিত। একদমই। বেশ, আশা করি আজকের মতো আমরা বুঝতে পারলাম যে পেইন কিলার আসলেই কতটা ক্ষতি করতে পারে আমাদের, বর্তমানে যতটা না করছে ভবিষ্যতে সেটা চলতে থাকলে আরো বেশি ক্ষতি করতে পারে। আজকের মতো এই পর্যন্ত, আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আপনাকেও।